এবার পার্ট জি 5, ধারা 31 থেকে 44 আলোচনা হবে। জি। 31 খুবই গুরুত্বপূর্ণ। যখন দলিল সংশোধন করা যেতে পারে, রেকটিফিকেশন। আমার কাছে যত প্রকার সিভিল মামলা এসেছে তার মধ্যে এই রেকটিফিকেশনের মামলা বেশি। এই মামলাতে আমার আর্নিং ভালোই হয়। মানে দলিল লেখকরা ভুল আচ্ছা করে, আদালতে আসে মামলা করতে, আমাদের ইনকাম হয়। তো সতর্কভাবে করা উচিত, তাহলে পার্টি ক্ষতিগ্রস্ত হবে না। হোয়েন ইনস্ট্রুমেন্ট মে বি রেকটিফাইড, এখানে ইনস্ট্রুমেন্ট বলতে দলিলকে বোঝানো হচ্ছে, আর রেকটিফাইড বলতে সংশোধন। এখানে কারেকশন শব্দটা ব্যবহার করা হয়নি, রেকটিফিকেশন শব্দটা ব্যবহার করা হয়েছে। যখন প্রতারণার মাধ্যমে বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে, এর আগেও কিন্তু আমরা এই ধরনের বিষয় দেখেছি, যদি পরিবর্তন করা যায় তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব। সেখানেও প্রতারণা এবং পক্ষসমূহের ভুল বিষয়টা ছিল। কোনো চুক্তি বা লিখিত দলিল পক্ষসমূহের উদ্দেশ্য ব্যক্ত না করলে, অর্থাৎ এমনভাবে একটা দলিল এক্সিকিউশন করা হয়েছে, সম্পাদন করা হয়েছে, যে সেইটা বাস্তবে কাজে আসছে না, পক্ষরা কি উদ্দেশ্যে দলিলটা বা চুক্তিটা করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তখন এটা কি কারণে হয়েছে এরকম, হয়তো বা এক পক্ষ কোনো প্রতারণা করেছে অপর পক্ষকে ঠকানোর জন্য, অথবা দুই জি পক্ষেরই ভুল। কারো এখানে মানে মনের মধ্যে কোনো ইন্টেনশন নাই, খারাপ মোটিভ নাই বা ম্যালিস নাই। জি যে কোনো পক্ষ, অর্থাৎ বাদী হিসাবে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধন করে নিতে মোকদ্দমা রুজু করতে পারবে। এখানে একটা দলিলের পক্ষ অনেক থাকতে পারে, মিনিমাম দুইটা পক্ষ লাগে, এছাড়াও একাধিক পক্ষ থাকতে পারে অনেক। তো ওই পক্ষের যে কোনো একটা পক্ষ দাবি তুলতে পারে এই দলিল সংশোধনের জন্য। বা একজন আসলো না, একটা দলিলের 5টা পক্ষ, দুইজন আসলো দলিল সংশোধন চাচ্ছে, আর বাকি তিনজনকে বিবাদী করে দিল। জি জি, তো মানে দলিল, যারাই যারা দাবি করবে তারাই বাদী হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, যারা আদালতে প্রথমে আসবে তারা বাদী, যারা পরে আসবে তারা বিবাদী। জি জি আবার পরে এইসব বাদী হওয়া যায়, প্রথমে বাদী হিসাবে মামলায় নাম অন্তর্ভুক্ত হয়নি, তারা পরে এই মামলায় বাদী হিসাবে নিজেদেরকে পক্ষভুক্ত চাইতে পারে। মানে প্রথমে দুইজন বাদী হয়েছিল, পরে আবার বলতে পারে যে আমরাও বাদী যা যা চাচ্ছে সেম প্রতিকার চাচ্ছি বলে, কিন্তু কি হতে পারে, বাদী হিসাবে তারা যুক্ত হতে পারে মামলায়। এটা সম্ভব। জি আমরা যখন সিপিসি পড়বো প্রথমে এটা দেখবো যে এটাকে বলে হচ্ছে মিস জয়েন্ডার, নন জয়েন্ডার, এই বিষয়গুলো। শর্ত হচ্ছে, অর্থাৎ সংশোধনের শর্ত কি, যদি আদালত সুস্পষ্টভাবে দেখতে পায় যে, মানে আদালত যদি এটা লক্ষ্য করেন যে, প্রতীয়মান হয় যদি আদালতের কাছে দলিল প্রণয়নের ক্ষেত্রে প্রতারণা বা ভুল বা উদ্দেশ্য নিরূপণে অক্ষম এই ধরনের দলিল, এ ধরনের দলিল সম্পাদন করা হয়েছে, তবে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে শুধু আদালত দ্বারা দলিল সংশোধন করা যায়। এই লাইনটা গুরুত্বপূর্ণ। দলিল করেছে, দলিল লেখক দলিল লিখেছে, দলিল লেখক দলিল লেখে না। জি এখন আপনি পরীক্ষার খাতায় একটা লাইন লিখলেন, লিখে লাইনটা ভুল হয়েছে আপনি কেটে দিয়ে পাশে আবার লিখলেন। তার মানে আপনি লিখছেন, আপনি নিজের পরীক্ষার খাতায় সংশোধন করতে পারবেন। এই যে আমি নোটটা দিয়েছি, এখন এক জায়গায় একটু ভুল বের হলে আমি বলে দিচ্ছি, আপনারা সংশোধন করে নিচ্ছেন আপনার নোটটা, আপনি নিজেও সংশোধন করতে পারবেন। আবার আমার নোট আমি নেক্সট সংশোধন করে রিভিশন প্রিন্ট আরেকটা করে এরপরে যারা অর্ডার করবে তাদেরকে দিব। কিন্তু কোনো দলিল লেখক দলিল লেখার পরে সে যদি সেটা এক্সিকিউশন হয়ে যায়, মানে সাব রেজিস্ট্রার দ্বারা যদি সই হয়ে যায়, উভয় পক্ষ যদি সই করে ফেলে, বিশেষ করে দলিল দাতা যদি সই করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু ওই দলিল আর সংশোধন ওই দলিল লেখকও করতে পারবে না, পক্ষরাও করতে পারবে না। ইভেন যে সাব রেজিস্ট্রারের কাছে দলিলটা সম্পাদন করা হয়েছে সেই সাব সাব রেজিস্ট্রারেরও ক্ষমতা নাই দলিল সংশোধন করা। বুঝতে পেরেছেন? জি জি। সম্পাদনের আগে যতবার খুশি ড্রাফট সংশোধন হয়ে আসতে পারে, কিন্তু একবার এক্সিকিউশন হয়ে গেলে সেটা সংশোধনের জন্য কোথায় যেতে হবে, আদালতে যেতে হবে। তার মানে একমাত্র আদালতেরই এখতিয়ার আছে দলিল সংশোধন করার, সাব রেজিস্ট্রারেরও নাই। বুঝতে পেরেছেন? জি যতদূর পর্যন্ত পক্ষসমূহের অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করে, যতদূর পর্যন্ত তৃতীয় পক্ষ অর্থাৎ নিরপেক্ষ কোনো ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসী এবং মূল্যের বিনিময়ে সংশোধন করতে পারে। এখানে নিরপেক্ষ বলতে আদালতকে বোঝানো হচ্ছে। অর্থাৎ একটা নিরপেক্ষ ব্যক্তি হিসেবে যতটুকু সংশোধন করা যায়, নিরপেক্ষ ব্যক্তির ইন্টারেস্ট থাকে না সেখানে, তাই উভয় পক্ষের ইন্টারেস্টটা ব্যালেন্স করা হয়।
মানে বায়াস হবে না, যতদূর পর্যন্ত জি দলিলটি সংশোধন করবে যেন দলিলের উদ্দেশ্য ব্যক্ত হয়, অর্থাৎ যে উদ্দেশ্যে দলিল করার কথা ছিল সে উদ্দেশ্য পূরণ হলেই হলো। সংশোধনের প্রধান শর্ত হচ্ছে একপাক্ষিক সঠতা বা প্রতারণা, সঠতা মানেও কিন্তু প্রতারণা, কিংবা জি পারস্পরিক ভুল। এই দুইটা পয়েন্ট উপরে আছে, আমি আবার একটু আপনাদের জন্য ক্ল্যারিফাই করে দিয়েছি। উদাহরণ: বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটির স্থানে তিনটি প্রতারণামূলকভাবে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। পুরো বাক্য দিইনি, জাস্ট আমি আপনাদের পয়েন্ট ধরিয়ে দিয়েছি। এই বাক্যটা এরকম ছিল, মনে করেন ক খয়ের কাছে বাড়ি বিক্রয় করেছে, ক খয়ের কাছে বাড়ি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছে, তার বাড়ির কাছে তিনটি গুদাম আছে, সে একটি গুদাম বিক্রয় করতে রাজি হয়েছিল। এখন যে ক্রেতা সে চালাকি করে বা প্রতারণামূলকভাবে তার তিনটি গুদামই লিখে নিয়েছে। তাহলে এখানে বাড়ির মালিক বাড়ি এবং তিনটি গুদাম বিক্রয় করতে চাচ্ছে, কিন্তু এখানে তিনটি, সরি একটি বিক্রয় করতে চাচ্ছে কিন্তু তিনটি একটি লিখে একটি নিয়েছে। জি একটির দামে যদি জি তিনটি গুদাম নিয়ে নেয় তাহলে এটা ঝামেলা হবে না? জি প্রতারণা। জি আর প্রতারণা হচ্ছে। এখন বাড়ির মালিক তো দিতে চাইবে না, বা গুদামের মালিক বলবে যে না আমি তো একটা বিক্রয় করতে চাচ্ছি, একটার টাকা নিয়ে আমি তিনটা কেন দেবো। তখন যে কিনেছে দলিল সম্পাদন হওয়ার পরে সে যদি আদালতে যায়, যে বলে যে স্যার এটা এক্সিকিউশন করে দেন, সে বলবে যে আগে দলিল সংশোধন করে আসো। তাহলে এখানে দলিল সংশোধনের মামলা কে করবে? বাড়ি মালিক, যে এমন একটা দলিল জি করে ফেলেছে যে একটির কাছে তিনটি লিখেছে। তাহলে বাড়ির মালিক সংশোধন করে ওই তিনটেকে কেটে আবার একটি করবে, তাই না? জি জি কারণ এই দলিলটা যদি থাকে তাহলে তার জন্য ক্ষতিকর। বিবাহ সম্পর্কিত চুক্তি, কাবিননামার কথা যদি বলি, 5,000 টাকার বার্ষিক বৃত্তির কোনো অংশেই সত্ত্ব নিয়োগের কোনো অধিকার নেই, এই ধরনের বিষয়ে দলিল। আবার আমরা যদি অন্যভাবে উদাহরণ দিই, যে একটা কাবিননামা, কাবিননামা মৌখিকভাবে নির্ধারণ হলো যে 2 লক্ষ টাকা মোহরানা, 2 লক্ষ টাকার কাছে একটা জি শূন্য কমে 20,000 টাকা করে ফেলেছে বরপক্ষ, তাহলে কোন পক্ষ মেনে নেবে? না 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 তাহলে কিন্তু এটা সংশোধনযোগ্য, আদালতে মামলা করে সংশোধন করা যাবে। 32, পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে অনুমান। আমরা দলিল সংশোধনের সেকশনগুলি পড়ছি, 32 সংশোধন সম্পর্কে বলা হয়েছে। এখানেও কিন্তু প্রিজাম্পশন, আমরা সাক্ষ্য আইনে প্রিজাম্পশন পড়বো, এখানেও প্রিজাম্পশন। এখানে পার্টিদের কি মনের মধ্যে চলছিল সেটা বোঝার চেষ্টা করবে আদালত। লিখিত চুক্তি সংশোধনের উদ্দেশ্যে আদালত অবশ্যই নিশ্চিত হবেন যে চুক্তির সকল পক্ষের অভিপ্রায় সুষম ও সুবিচারমূলক চুক্তি সম্পাদন করা। সুষম শব্দের অর্থ কি? সবাই যেন একটা সম পর্যায়ে থাকে, মানে এখানে ইকুইটির বিষয়টা বলা হচ্ছে, তাই না? জি বৈষম্যহীন। বৈষম্যহীন, ব্যালেন্স যেন থাকে। হুম, এন্ড বৈষম্য শব্দটাও তো রাজনৈতিক শব্দ হয়ে গেছে বাংলাদেশে, জি 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 এটা ব্যবহার করো বিপদ। ধারা 33, সংশোধনের নীতিসমূহ। তাহলে সংশোধন করার জন্য আদালত আবার কিছু নীতি প্রয়োগ করবেন, প্রিন্সিপালস অফ রেকটিফিকেশন। আদালত অনুসন্ধান করতে পারে, এই দুইটা বিষয় অনুসন্ধান করবে, দুইটা বেসিক্যালি। দলিল ও অভিপ্রায় কি ছিল, মানে এই দলিল কি করার জন্য তৈরি হচ্ছিল, এক। দুই হচ্ছে বৈধ ফলাফল কি আশা করা হয়েছিল, এবং দলিল করার পরে কি ফলাফল আশা করেছিল উভয় পক্ষ। এই দুইটা বিষয় আদালত চিন্তা ভাবনা করে সে অনুসারে সংশোধন করবে। অর্থাৎ ওই কাবিন নামা 2 লক্ষ টাকায় করবে না 20,000 টাকা করবে, এটা চিন্তা করতে গিয়ে আদালত এগুলো অনুসন্ধান করবেন, উভয় পক্ষের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান এগুলো দেখবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে 20,000 টাকা মোহরানা তো বিয়ে হতে পারে গরিব যারা খুব, আবার 2 লক্ষ টাকা তো খুব স্বাভাবিক একটা অ্যামাউন্ট, তাই না? জি আর 20,000 টাকা একটু রেয়ার অ্যামাউন্ট, এত গরিব নাই বাংলাদেশে। আর 20,000 টাকাতে এখন কিছুই স্যার, হয় না। সরকারি বিধি মোতাবেক নাকি 75,000 টাকা স্যার? মিনিমাম, জি 75,000 টাকা। জি তাহলে নতুন সংশোধনীতে এসেছে, কাজীরা ভালো বলতে পারবে। জি তো এখন যে বিয়েগুলো হচ্ছে যতই গরিব হোক, 1 লক্ষ টাকাতে হচ্ছে না, 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ, 2.25 লক্ষ টাকা এরকম। শুধুমাত্র এগুলোর ব্যাপারে অনুসন্ধান সীমিত থাকবে না। তার মানে দুইটা প্রিন্সিপাল দিয়েছে,
এই 33 ধারা দুইটা প্রিন্সিপাল দেওয়ার পরেও আদালত যদি মনে করে এর বাইরেও কিছু প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারেন, করবেন। আদালতের হাত বেঁধে রাখা হয়নি। 34, সংশোধিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তার মানে এখানে সংশোধন হয়ে গেছে, এবার আর এসপি দিতে সমস্যা নাই। লিখিত চুক্তি প্রথমে সংশোধন হতে পারে বাদী কর্তৃক কার্যিতে প্রার্থনা করা হলে ও তা আদালত যুক্তিসঙ্গত মনে করলে পরবর্তীতে তা সুনির্দিষ্ট বলবৎ করা যেতে পারে। একই মামলাতেই কিন্তু এটা করা সম্ভব। প্রথমে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় আমি কি চাইলাম, সংশোধন চাইলাম, যে প্রথমে সংশোধন করে দেন এবং সংশোধন অনুযায়ী সেটা বলবৎ করে দেন। একই মামলাতে করা সম্ভব। আচ্ছা। দ্বিতীয় খণ্ড চলছে, চতুর্থ অধ্যায় 35 থেকে 38, চুক্তি রদ। রদ মানে স্টপ করা। স্টপ করলে সেটা কিন্তু আবার চালু হতে পারে। একটা গাড়ি চলছে, ব্রেক দিলাম, তার মানে থেমে গেল, এটা আবার ভবিষ্যতে কি জি হতে পারে, চালু হতে পারে, তাই না? তার মানে এই রদটা একটা টেম্পোরারি ম্যাটার। এরপর আমরা দেখব চুক্তি বাতিল। চুক্তি বাতিল কিন্তু পার্মানেন্ট বা বিলুপ্ত হওয়া। ঠিক আছে। জি ইংরেজি হচ্ছে রেসিশন। এই রেসিশন উচ্চারণটা কি হবে, আমি রেসিশনই উচ্চারণ করব। কারো যদি রেসিশন বা রেসিশন উচ্চারণে কমপ্লেন থাকে, তিনি নিজের মতো করে উচ্চারণ করে নেবেন। আর চাইলে গুগল করতে পারেন, কিন্তু উচ্চারণের জন্য ব্ল্যাকস একটা ডিকশনারি আছে, ব্ল্যাকস ল ডিকশনারি। সেখানে খুব সুন্দরভাবে কিভাবে উচ্চারণ হবে এর অর্থ কি খুব ভালো দেওয়া আছে। তার মানে লিগ্যাল টার্মগুলো জেনারেল ব্রিটিশ বা আপনার আমেরিকান যে উচ্চারণ সেটার সাথে চিন্তা করলে হবে না। এটা যদিও ব্রিটিশদের তৈরি আইন, ব্রিটিশ উচ্চারণেই হবে, কিন্তু আবার লিগ্যাল একটা উচ্চারণের মধ্যে একটা পার্থক্য আছে। জেনারেল ইংলিশ এবং লিগ্যাল ইংলিশ একটু ভিন্নতা আছে। জি এখানে স্টপ শব্দটা ইউজ করতে পারতো, কিন্তু না করে রেসিশন এই শব্দটা ইউজ করেছে। 35, যখন বিচারপূর্বক রদ করা যায়, হোয়েন রেসিশন মে বি অ্যাডজাস্টেড। লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তার রদ করার জন্য মোকদ্দমা করতে পারে। মানে একটা চুক্তি হয়ে গেছে, এই চুক্তি যদি এখন থামানো না হয় তাহলে এই চুক্তির জন্য আমার ক্ষতিগ্রস্ত হব। যেখানে চুক্তি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক সমাপনীয় বা অবসানযোগ্য, এই ধরনের চুক্তি। যেখানে অদৃশ্যমান কারণে চুক্তি অবৈধ ও বাদীর বা রদের প্রার্থনাকারীর চেয়ে প্রতিবাদীকে বেশি দোষী করে, অর্থাৎ বিবাদী এখানে দোষী, তাহলে বাদী ডিক্রি পেতে পারে। বিক্রয় ইজারা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি প্রদান করা সত্ত্বেও ক্রেতা বা ইজারাদাতা মূল্য পরিশোধে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেটা রদযোগ্য। এবং গৃহীত খাজনা সহ লাভ বিক্রেতা বা ইজারাদাতাকে ফেরত প্রদানের আদেশ সহ চুক্তি রদের আদেশ দান। উদাহরণস্বরূপ, ক ক্ষয়ের নিকট একটি মাঠ বা জমি বিক্রয় করলো। উক্ত মাঠ বা জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে জানা সত্ত্বেও ক তা গোপন করলো। এখন এই ধরনের আমি মাঠ সহ আমি জমি কিনেছি, এখন তার মধ্যে যে রাস্তা আছে এটা তো আমাকে বলেনি কেউ। এখন রাস্তার জন্য আমার 2 কাঠা যদি জমি নষ্ট হয়ে যায়, এটা আমি নাও কিনতে জি পারি, তাই না? তার মানে জি খ জি চুক্তিটি রদ করতে পারবে। কেন রদ করছি, বিলুপ্ত কেন করছি না? কারণ ভবিষ্যতে যদি রাস্তাটা আমাকে দেওয়া হয়, রাস্তাটা যদি বাদ বা মানে বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে এই চুক্তিটা আবার কি করব, আমি চালু করব। বুঝতে পারেননি? জি তার মানে এটা আপাতত রদ করছি, ভবিষ্যতে চালু করব যদি রাস্তা আমাকে দেয়। অ্যাটর্নি কর্তৃক হিন্দু বিধবার সম্পত্তি প্রতারণামূলকভাবে গ্রহণ করলে বিধবা কর্তৃক চুক্তিটি রদ করা যাবে। চুক্তি বাতিল করছে না কেন, রদ করছে, কারণ ভবিষ্যতে বিধবা ওই চুক্তিটা আবার বলবৎ চাইতে পারে। অর্থাৎ বিধবা মানুষ সম্পত্তিটা আবার কি করতে পারে, অ্যাটর্নির বরাবর বুঝিয়ে দিতে পারে, কারণ এখানে ওই অ্যাটর্নিকে তার লাগবে তাই। 36, ভুলের জন্য রদ। ডিসিশন ফর মিস্টেক। যদি না যে পক্ষের বিরুদ্ধে রায় প্রদান করা হচ্ছে সে পক্ষকে একই মর্যাদায় পুনরুদ্ধার করা যায়, যেন কখনোই চুক্তি করা হয়নি। হ্যাঁ, তো ভুলের জন্য যদি রদ করা হয়, কখনো তার মানে এখানে চুক্তির অস্তিত্বই ছিল না, এই অবস্থায় নিয়ে আসতে হবে, যেন ক্ষতিগ্রস্ত না হয় যিনি চুক্তি করেছেন। জি তাহলে বিবাদী কি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু রদের ডিগ্রি পাওয়া যাবে না, আর বিবাদী যদি ক্ষতিগ্রস্ত না হয়, তার মানে কিছু যায় আসে না,
চুক্তি রদ হোক আর টিকে থাক, সেক্ষেত্রে ডিক্রি পাওয়া যাবে। 37, চুক্তির সুনির্দিষ্ট বলবৎ এর মোকদ্দমায় বিকল্প হিসেবে রদ প্রার্থনা। তার মানে আমি চুক্তি প্রবল চাচ্ছি, যদি প্রবল করা সম্ভব না হয় ইওর অনার, তাহলে চুক্তিটা রদ করে দেন। আচ্ছা। ব্যাপারটা এরকম। এর আগে মানে চুক্তি সম্পাদন করা সম্ভব না হলে সেটা ক্ষতিপূরণ দিবেন। তো এখানে ক্ষতিপূরণ না চাইয়ে আমি বিকল্প হিসেবে কি চাচ্ছি, রদ চাচ্ছি। মানে যে চুক্তি দিয়ে আমার কাজ হচ্ছে না সে চুক্তিটা আপাতত রদ করে দেন। যদি কাজ হয় পরে, যদি পরিস্থিতি তৈরি হয় পরে আবার আমি সুনির্দিষ্ট বলবৎ বা ওই তার সাথে কথাবার্তা বলে আমি চুক্তিটা আবার করে নিতে পারি। যদি দুই পক্ষ মানে রাজি হয়ে গাড়ি যায় আবার স্টার্ট হবে। হ্যাঁ, দুই পক্ষ যদি রাজি হয়ে যায় পরবর্তীতে, বা পরিস্থিতি যদি এরকম হয় যে তাকে রাজি করানো গেল, তখন ওই চুক্তিটা নিজেরাই চালু করতে পারবে। জি। সুনির্দিষ্ট বলবৎকরণ সম্ভব না হলে লিখিত চুক্তি রদপূর্বক বিলুপ্ত হিসেবে ত্যাগ করা যাবে। 38, রদকারী পক্ষের তরফ থেকে আদালত আবশ্যক বোধে ন্যায়পরণতা দাবি করতে পারে, অনেকটা সলিটিয়ামের মতন। ন্যায় বিচারের প্রয়োজনের প্রতিকার মঞ্জুরকৃত পক্ষকে অপর পক্ষ বরাবর ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন। আমরা যেমন সলিটিয়ামে দেখেছি সান্ত্বনামূলক ক্ষতিপূরণ, ঠিক এখানে ইকুইটির জি। জন্য। হ্যাঁ, এক পক্ষ ডিগ্রি পেলো, অপর পক্ষকে বললে এবার আপনি ক্ষতিপূরণ দেন। আপনি ডিগ্রি পেয়ে তো আনন্দে আছেন, কিন্তু অপর পক্ষ তো মন খারাপ হয়ে গেল। আমরা জি। দ্বিতীয় খণ্ড পড়ছি, পঞ্চম অধ্যায় শুরু হচ্ছে 39 থেকে 41, দলিল বিলোপ, বিলুপ্তি বা বাতিল, ক্যান্সেলেশন। ক্যান্সেল শব্দটা আমাদের কাছে পরিচিত। জি। যখন বিলুপ্তি বা নাকচ, এখানে ইংরেজি আরেকটা আছে নাকচ, আদেশ দেওয়া যেতে পারে। যে কোনো ব্যক্তি বা যার বিরুদ্ধে কোনো লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য, তিনি যদি মামলা করেন তাহলে তিনি ডিক্রি পেতে পারেন। কিসের ডিক্রি? দলিল ক্যান্সেলেশনের। এমন দলিল তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে, মানে এমন দলিল যদি টিকে রাখা হয় তার জন্য কি ক্ষতিকর হবে, হয়তোবা জাল কোনো জি। দলিল, যে দলিলটা যদি টিকে থাকে তাহলে তার ভোগ দখলে বাধা সৃষ্টি হবে, তবে সে ব্যক্তি দলিলটি বাতিল বা বাতিলযোগ্য মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা রুজু করতে পারে। এখানে 39-এর সাথে 42 ধারাটা যুক্ত হতে পারে। আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে দলিলটি বা চুক্তিটি বিলুপ্ত হিসেবে ত্যাগ করার নির্দেশ দিতে পারেন। নিবন্ধনকৃত দলিলের ক্ষেত্রে, আচ্ছা, যে দলিলটা রেজিস্টার্ড বা নিবন্ধন করা হয়েছে সাব রেজিস্ট্রারের কাছে, সেই ক্ষেত্রে সেটার একটা কপি ভলিউম আকারে জমা আছে রেজিস্টার অফিসে, তাই না? জি। সেক্ষেত্রে ওই দলিল বাতিলের যদি ডিক্রি পাওয়া যায় তাহলে ডিক্রির কপিটা রেজিস্টার অফিসার বরাবর প্রেরণ করতে হবে, কেননা এখানে আদালতের স্যার ডিক্রি যেটাকে আছে। বালাম বলে স্যার। হ্যাঁ, স্যার বালাম। যেটাকে বালাম বলে। হ্যাঁ, বালাম, যে আচ্ছা। বড় বই, সে বালাম জি জি বইয়ের জি জি। এই ডিক্রির কপি যুক্ত করতে হবে এবং সে বিষয়ে নোট রাখতে হবে। কেন? কারণ সেই যদি সার্টিফাইড কপি দেওয়া হয়, সার্টিফাইড কপি চাইলে তো সার্টিফাইড কপি দিয়ে দিবে, কিন্তু যেই দলিলটা বাতিল হয়ে গেছে সেই দলিলে যদি সার্টিফাইড কপি চাওয়া হয়, তখন সেই দলিলের সার্টিফাইড কপি আর দেওয়া হবে না, কারণ বাতিল হয়ে গেছে তাই। অফিসারের বহিতে ও দলিলের নকলে বিলুপ্তের বিষয়ে লিপিবদ্ধ করার নির্দেশ দিতে পারবে। উদাহরণ হচ্ছে প্রতারণামূলকভাবে কৃত জাহাজের বীমা পলিসি বিলুপ্ত। মনে করেন একটা জাহাজ ফিটনেস নাই, সে মাল বহন করছে বা মানুষ বহন করছে, যে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং অনেক মালামাল নষ্ট হবে। হয়তোবা একটা ফেক জার্নি করছে, ভিতরে খুব দামি মালামাল নাই। জাহাজ কোম্পানি ভাবছে যে এই জাহাজ তো আর বেশি দিন টিকবে না, তো জি এমনভাবে প্ল্যান করেছে জাহাজ ডুবে যাবে। মানুষগুলো যারা সে জাহাজটা পরিচালনা করছিল তাদেরকে কোনোভাবে বাঁচিয়ে নিব, বা দু একজন মারা গেলেও যাবে। বড় কোম্পানি, মানুষের জীবনের তো জি মূল্য নাই, তাদের কাছে টাকার মূল্য বেশি। তো বিমা করে জি ফেলেছে, জি মনে জি। করেন যে একটা বড় অ্যামাউন্টের বিমা করে ফেলেছে, $100 বিলিয়ন একটা বিমা করলো, যে জাহাজের যদি ক্ষতিগ্রস্ত হয় $100 বিলিয়ন দিতে হবে। দুইটা পলিসি প্রিমিয়াম দিল, দুইটা দেওয়ার পরে তৃতীয় দেওয়ার আগে ডুবে গেল। এবার হয় দুইটা পলিসি হয়তো বা কত টাকা, কত ডলার ইয়ার দিয়েছে, তাহলে একটা বিগ অ্যামাউন্ট পাওয়ার আশাটা করেছে, যদি বুঝতে পারে যে এখানে ফিটনেসবিহীন সেটা জাহাজ ছিল। কারণ প্রতি বছর ফিটনেসের একটা কাগজ থাকে, সব কিছু বিবেচনা করে বিমা পলিসি কোম্পানি যদি দেখে যে এই যে বিমা, এই বিমার কারণে এখন এত $1 বিলিয়ন দিতে হচ্ছে, তারা এই বিমার যে দলিল,
সেই ডকুমেন্টটা বাতিল চাইতে পারে এবং বলতে পারে এখানে প্রতারণা করে জাহাজ কোম্পানি এই কাজটা করেছে আমাদের সাথে। তাহলে বীমা কোম্পানি মামলা করবে কার বিরুদ্ধে? জাহাজ কোম্পানির বিরুদ্ধে। বুঝতে পেরেছেন? জি জি জিম্মাদারি জাল দলিল বিলুপ্তি, তার মানে একটা জিম্মাদারি দলিল করা হয়েছে সেটা জাল, সেটা বিলুপ্তি হবে। ট্রাস্ট একটা দলিল। ব্যাকডেটে সম্পাদিত ইজারা সংক্রান্ত দলিল বিলুপ্তি। ব্যাকডেট বলতে আজকে যেমন 28/1/2026, আজকের আগের তারিখ দিয়ে যদি কোনো পূর্ব তারিখ দেওয়া যেটাকে বলে ব্যাকডেটে, ব্যাকডেট শব্দটাই কিন্তু পরিচিত পূর্ব তারিখ জি শব্দটার থেকে, এই কারণে আমি এই শব্দ ইউজ করেছি। তো এটা যদি করে এটা তো এমনিতেই অবৈধ, পূর্বের তারিখ দেওয়া, তাই না? জি জি জাহাজ ক্রয় বাবদ প্রদত্ত হুন্ডিসমূহ বিলুপ্তি। এখানে আমি কয়েকটি পয়েন্ট দিয়েছি যেগুলো দলিল সংশোধন, বাতিল, বিলুপ্তি সব ক্ষেত্রে প্রযোজ্য। দলিল বিলুপ্তি বা নাকচ শুধুমাত্র বাতিল ও বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। বাতিল এবং বাতিল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো কিন্তু এমসিকিউ এর মধ্যে আসতে পারে। দলিল, বাতিল দলিল, যেটা দলিল বাতিল, ইংরেজি হচ্ছে ভয়েড, ভয়েড ডকুমেন্ট বা ভয়েড ডিড, আরম্ভ থেকে বাতিল। যে দলিলটা বাতিল ভয়েড সেটা কিন্তু শুরু থেকেই বাতিল, যেদিন তৈরি হয়েছে সেদিন থেকেই বাতিল। আর যেগুলো বাতিল যোগ্য, বাতিলযোগ্য দলিল যতক্ষণ না তা বাতিল ঘোষণা করে অকার্যকর করা হয় ততক্ষণ তা কার্যকর থাকে। তার মানে বাতিলযোগ্য যেগুলো ভয়েডেবল, ভয়েডেবল, ভয়েডেবলগুলো যতক্ষণ না সেটা মামলা করে সেটাকে বাতিল করা হচ্ছে ততক্ষণ সেটার কার্যকারিতা থাকে। বুঝতে পেরেছেন? জি অন্যান্য অর্থাৎ বৈধ এবং কার্যকর দলিল মানে যেগুলো বাতিলযোগ্যও না বাতিলও না, মানে প্রপার দলিল, ভ্যালিড দলিল, সেগুলো রদ করা যেতে পারে। তার মানে ভ্যালিড দলিল চাইতে হবে রদ, থামাতে হবে। আর যেগুলো বাতিল এবং বাতিলযোগ্য সেগুলো চাইতে হবে কি? বিলুপ্তি। বুঝতে পেরেছেন? জি দলিল রদ বৈধ, কার্যকর, প্রতারণামূলকভাবে কৃত দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। মানে দলিল রদ চাইবো আমরা যেগুলো বৈধ দলিল, কিন্তু কোনোভাবে প্রতারণার বিষয় আছে, এই অজুহাতে আমরা সেগুলো রদ চাইতে পারি। আর যেগুলো বাতিল বা বাতিলযোগ্য, ভয়েড বা ভয়েডেবল, সেগুলো আমরা বাতিল বা বিলুপ্ত চাইবো, ক্যান্সেল চাইবো। 40, যে দলিল আংশিকভাবে বিলুপ্ত বা নাকচ করা যেতে পারে, অর্থাৎ দলিলের এক অংশ টিকে থাকবে আর এক অংশ বাতিল হবে। যে ক্ষেত্রে একটি দলিল বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, মানে দলিলে একাধিক পার্ট আছে। মনে করেন একটা জমি কিনা হলো, এখন জমির দুইটা দাগ আছে, এক দাগে 3 কাঠা আর এক দাগে 2 কাঠা। এখন 2 কাঠা নিয়ে সমস্যা, ওই দাগ বাতিল হয়ে গেল কিন্তু 3 কাঠার দাগ ঠিক আছে, তাহলে অর্ধেক বাতিল অর্ধেক ঠিক থাকবে। বুঝতে পারলেন? জি জি সেক্ষেত্রে আদালত তা আংশিকভাবে বিলুপ্ত ও আংশিকভাবে বহাল রাখতে পারে। তার মানে 3 কাঠা টিকে থাকলো, 2 কাঠা বাতিল, এরকম। জি উদাহরণ, একটি হুন্ডিতে বিভিন্ন ব্যক্তির পৃষ্ঠাঙ্কন যার মধ্যে একজনের পৃষ্ঠাঙ্কন জাল। মনে করেন 10 জনের সই আছে, 10 জনের মধ্যে 9 জনের সই সঠিক আছে, একজনের সই জাল। এখন ওখানে মামলা করে ওই একজনের জন্য সেটা বাতিল করা যাবে এবং 9 জনের জন্য সেটা চালু থাকবে, এটা করা যেতে পারে। স্যার 41, এখানে তাহলে হুন্ডি বলতে দলিল বোঝানো হচ্ছে স্যার। হ্যাঁ হুন্ডিও এক প্রকার দলিল, জি জি চেকও তো এক প্রকার দলিল। যে জি পক্ষের অনুকূলে দলিল বিলুপ্ত করা হয়েছে সেই পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে, ওই সলিটিয়ামের মতন। ন্যায় বিচারের প্রয়োজনে প্রতিকার মঞ্জুরকৃত পক্ষকে অপর পক্ষ বরাবর ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন। আমরা একই বিষয় দেখছি কিন্তু, হ্যাঁ। কারণ যিনি দলিল করেছে কোনো না কোনো আশায় করেছে এবং দলিল করার কারণে তো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তার বিরুদ্ধে ডিক্রি গেল, তাহলে তাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে যেন কি করা যায়, ন্যায় বিচার করা যায়, ব্যালেন্স করা যায়। দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায় 43, 42 এবং 43 দুইটা মাত্র সেকশন। ঘোষণামূলক প্রতিকার বা ডিক্রি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। 42, মর্যাদা বা সুনাম বা অধিকার বা পদ, কোনো চাকরির পোস্ট, একজন প্রিন্সিপাল তার, মনে করেন ম্যানেজিং কমিটি কোনো স্কুলের বা কলেজের প্রিন্সিপালকে বহিষ্কার করেছে,
এখন প্রিন্সিপাল আদালতে মামলা করতে পারে তার ওই প্রিন্সিপালের পদটা ফেরত পাওয়ার জন্য, 42 ধারায় মামলা করতে হবে। ঘোষণার ক্ষেত্রে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আবার আমরা তামাদি আইনে বা লিমিটেশন অ্যাক্টে দেখেছি যে একজন ব্যক্তিকে কি নেওয়া হয়েছে, দত্তক নেওয়া হয়েছে। এখন দত্তক যে নিয়েছে তার অন্যান্য সন্তানেরা হয়তো বা কি করছে, দত্তক অবৈধ বলে ঘোষণামূলক মামলা করছে, তাই না? জি মানে সেটা কিসের জন্য হবে? অধিকারের জন্য হবে। ঠিক আছে। জি তাহলে এখানে ডিসক্রিশন অফ কোর্ট, ডিসক্রিশন মানে এখানে ইচ্ছাধীন ক্ষমতা, অ্যাজ টু ডিক্লারেশন অফ স্ট্যাটাস মানে মর্যাদা অর রাইট, বার টু সাচ ডিক্লারেশন any person entitled to any legal character or to any right as to any property may institute a suit। তো এই যে লাইনটা যেটা হাইলাইট করে দিয়েছি, এই লাইনটা কিন্তু হুবহু তুলে দেয় এবং কত ধারায় আছে এটা বলা হয়। তাহলে এখানে দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আইনানুগ পরিচয় বা সম্পত্তির সত্ত্বের অধিকারী ব্যক্তি তা অস্বীকারী ব্যক্তির বিরুদ্ধে ঘোষণামূলক বা ঘোষণা মামলা করতে পারবে। অর্থাৎ যেটা স্বীকার, যারা অস্বীকার করছে তাদেরকে বিবাদী করতে হবে। প্রিন্সিপালকে যারা মানছে না, কমিটির 10 জন মিলে তাকে বহিষ্কার করেছে, ওই 10 জনকে বিবাদী করতে হবে মানতে বাধ্য করার জন্য। আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে পরিচয় বা সত্য ঘোষণা করতে পারেন। এই ক্ষমতা আদালতের ইচ্ছাধীন, অর্থাৎ আদালতকে কনভিন্স করতে হবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে। সত্য ঘোষণার সাথে, সত্য হচ্ছে ঘোষণার সাথে অতিরিক্ত প্রতিকার দাবি করার সুযোগ থাকলে তা না করা হলে আদালত অতিরিক্ত প্রতিকার প্রদান করবেন না। যেমন মনে করেন যে এক ব্যক্তির একটা সম্পত্তি আছে, 5 কাঠা সম্পত্তি আছে। এই সম্পত্তি আরেকজন বলছে, দাবি করছে যে এই সম্পত্তি তোমার বাবা আমার কাছে বিক্রয় করে গেছেন, তোমার বাবা যখন বেঁচে ছিল। এখন সে বলছে আমার বাবা এটা বিক্রয় করেনি, বাবা মারা যাওয়ার পরে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তাহলে একজন বলবে যে আমি উত্তরাধিকার সূত্রে এটা আমার বাবা ভোগ করতে, এখন আমি ভোগ করছি। এখন থার্ড পার্টি একজন আগন্তুক ব্যক্তি এসে বলবেন তোমার বাবা আমার কাছে বিক্রয় করে গেছে, হয়তো একটা জাল দলিল বের করছে। এরকম সিচুয়েশন হতে পারে না? জি এখন বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে যদি নিজে ভোগ করে, নিজের দখলে থাকে, তাহলে শুধু 42 ধারায় মামলা করতে হবে, জাস্ট ঘোষণামূলক মামলা করলে হবে। কিন্তু যদি এই যে দাবি করছে তৃতীয় ব্যক্তি যে তোমার বাবা আমার কাছে বিক্রয় করে গেছে মারা যাওয়ার আগে, এবং এই দাবি করে আবার জোর করে ওই ব্যক্তিকে তার সম্পত্তি থেকে উচ্ছেদ করে এই থার্ড পার্টি ওই দলিল দেখিয়ে, জাল দলিল দেখে সম্পত্তি কি করেছে, কবজা করে নিয়েছে, দখল করে নিয়েছে, এবং বাবার জি সম্পত্তি থেকে ছেলেকে উচ্ছেদ করে দিয়েছে, তার মানে দখলও চলে গেছে, তাই না? জি এবার 42 ধারার সাথে 8 ধারা যুক্ত করতে হবে। যদি 8 ধারা যুক্ত করা না হয়, তাহলে 42 ধারায় আপনাকে ঘোষণা করে দিলে হ্যাঁ ঠিক আছে এই সম্পত্তির মালিক তুমি, এই সম্পত্তির মালিক, বাবার সম্পত্তি ছেলে হিসাবে আপনি ভোগ করবেন, এটা সম্পত্তির মালিক আপনি, মানে ঘোষণা দিয়ে দিল। কিন্তু ঘোষণা দিলে তো হবে না, এটা আবার উদ্ধার করে দিতে হবে। তার মানে অপরপক্ষকে জি উচ্ছেদ করে সেটা নিয়ে এসে দিতে হবে। এটার কাজ হচ্ছে 8 ধারার। তার মানে জি অতিরিক্ত প্রতিকার হিসেবে স্থাবর আপনাকে সম্পদের দখল পুনরুদ্ধার। দখল ও জি পুনরুদ্ধার চাইতে হবে, না হলে হবে না। ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি মাত্র 300 টাকা নির্ধারিত, কিন্তু 8 ধারায় মামলা করলে এই 300 টাকার সাথে আবার অ্যাড ভলোরম কোর্ট ফি অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি তার মানে দখলও থাকলে শুধু 8 ধারা, দখলে সরি দখলে থাকলে শুধু 42 ধারা। তার মানে অপরপক্ষ ডিস্টার্ব করছে, কখন বলে আমাকে বেদখল করে দিবে। তাই আমার দখলটাকে আরো সুসংহত, আরো স্ট্রং করার জন্য আমি কি করব, সত্য ঘোষণা করব, যেন আমার সত্যটা আরো কি হয়, আমার টাইটেলটা আরো মজবুত হয়। মজবুত হয়। জি আর যদি বেদখল হয়ে যায় তাহলে 8 ধারা আসতে হবে 42 ধারার সাথে, 42 ধারা না আসলেও 8 ধারা আসতে হবে। ক, যে জমির বৈধ দখলদার ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে, ক সত্য ঘোষণার ডিক্রি পেতে পারে। তার মানে আমার জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের লোকজন বলছে আপনার এই জমির উপর দিয়ে আমরা যাব, আদালতে মামলা করে আমি বললাম যে না, এটা আমার জমি, আমি অন্যদেরকে যেতে দেব না, আমার অধিকার এটা, এটা করা যেতে পারে। এই যে উদাহরণগুলো দেখছেন, এই উদাহরণগুলো মনে রাখবেন, এই হুবহু উদাহরণ তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং কত ধারায় কি প্রতিকার চাইবে এটা প্রশ্ন আসবে। 43, ঘোষণার ফলাফল, ইফেক্ট অফ ডিক্লারেশন। আদালত যদি ঘোষণামূলক ডিক্রি দিয়ে দেয় এর ফলটা কি? আদালত প্রদত্ত ঘোষণা অবশ্য পালনীয়, যার বিরুদ্ধে ঘোষণা দেওয়া হবে
সেটা পালন করতে বাধ্য। পালন যদি না করে কিন্তু তার বিরুদ্ধে কি হতে পারে, ওয়ারেন্ট হতে পারে এবং তাকে সিভিল প্রাইজনে আটকে রাখতে পারে, জরিমানা করতে পারে। শুধুমাত্র মোকদ্দমার পক্ষসমূহ বা তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তি, অর্থাৎ রহিম ডিক্রি পেয়েছে, রহিম মারা গেলে রহিমের ছেলেমেয়েরা বা তার বৈধ প্রতিনিধি পাবে, বা রহিম যদি কারো কাছে সম্পত্তি বিক্রয় করে যায় তাহলে নতুন যে মালিক সেও আবার এই অধিকার ফল ভোগ করবে। বুঝতে পেরেছেন? জি। কোনো পক্ষ জিম্মাদার হলে বেঁচে থাকলে যাদের জিম্মাদার হতো তাদের জন্য প্রদত্ত ঘোষণা অবশ্য পালনীয়। অর্থাৎ মোট কথা হচ্ছে, একটা দলিল বা একটা দলিল যদি না থাকে, ওয়ারিশন সনদ বলে হতে পারে। মনে করেন একটা আরএস খতিয়ানে বাবার নাম আছে, বাবা মারা গেছে, ওয়ারিশন সনদ এবং আরএস খতিয়ান যদি প্রমাণ করা যায় তাহলেই তো এই সম্পত্তির মালিক সন্তান, সেটা প্রমাণ হয়ে গেল। বাড়তি কোনো দলিল লাগছে না, কারণ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলে দলিল থাকে না তো। জি। এখন এই সম্পত্তিটা ডিক্রি পাওয়ার পরে এই সম্পত্তির সাথে কানেক্টেড যারা যে যে ব্যক্তি থাকবে, যেমন এই সম্পত্তি সে যদি কারো কাছে বিক্রয় করে বা কারো কাছে হেবা করে, হস্তান্তর করে, তারাও কিন্তু এই ডিক্রির দ্বারা প্রভাবিত হবে। এবং অপরপক্ষে যারা বিবাদী আছে, বিবাদী বা বিবাদীর সন্তানেরাও কিন্তু এটা চলতে থাকবে, এর প্রভাব। সপ্তম অধ্যায় 44, মাত্র একটি ধারা আছে, রিসিভার নিয়োগ বা তত্ত্বাবধায়ক নিয়োগ। ধারা 44, রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন, এটাও ইচ্ছাধীন ক্ষমতা। মোকদ্দমা বিচারাধীন সময়ে, তার মানে মামলা চলাকালীন সময়ে কিন্তু রিসিভার নিয়োগ করা হয়। ডিক্রি দিয়ে দিলে রিসিভারের দায়িত্ব শেষ হয়ে যায়। তার মানে মামলা চলছে, একটা সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, ঝামেলা হচ্ছে, এই সম্পত্তির দায়িত্ব কে নেবে? বাদী বলবে আমার কাছে থাক, বিবাদী বলবে আমার কাছে থাক, আদালত বলবে তোমাদের দুইজনের কাছে থাকার দরকার নেই, তৃতীয় এবং নিরপেক্ষ ব্যক্তির কাছে থাক। এবার বাদী বলবে যে ঠিক আছে আমি রাজি, বিবাদীও রাজি হবে, বাধ্য হবে। কারণ তারা চাইবে, বাদী চাইবে বিবাদীর কাছে না থাকুক, বিবাদী চাইবে বাদীর কাছে না থাকুক, তাহলে তৃতীয় পক্ষের কাছে চলে যাবে, তাই না? জি। আদালতের নির্দেশে নিয়োগের পন্থা, মানে উপায় বা ম্যানার বা পদ্ধতি, এবং একজন রিসিভারের অধিকার কি হবে, ক্ষমতা কি হবে, এবং এই ক্ষমতার বিপরীতে কিছু দায় দায়িত্ব পালন করতে হবে রিসিভারকে, এগুলো কিন্তু 44 ধারার বক্তব্য না। এই বক্তব্য হচ্ছে দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার জাস্ট এতটুকুই 44 ধারা অনুসারে হয়। তাহলে আদালতকে রিসিভার নিয়োগ করার ক্ষমতা কে দিল? এছাড়া একটা 44 ধারা দিল। এবং কিভাবে নিয়োগ করবে, রিসিভারের ক্ষমতা কেমন হবে, অধিকার কেমন হবে, কি পদ্ধতিতে হবে, সব কিছুই সিআরপিসি অনুসারে হবে। বোঝা গেল? জি। আবারও বলছি, অ্যাপয়েন্টমেন্ট হবে রিসিভার 44 ধারা অনুসারে। এটা হচ্ছে পাওয়ার দিচ্ছে আদালতকে, সিভিল কোর্টকে পাওয়ার দিচ্ছে, কিন্তু কিভাবে করব এই প্রশ্নের উত্তর দিচ্ছে সিআরপিসি। দ্যাটস অল।